তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি। বাজার ইজারা কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের ঝাওয়া বাজার এবং আশেপাশে 144 ধারা জারি। আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 27 বস্তা টাকা এবং স্বর্ণালংকার। গণনার কাজ করছেন ব্যাংক কর্মকর্তা এবং মাদ্রাসার ছাত্ররা। অর্থকরী ফসল হিসেবে বরগুনায় বাড়ছে সূর্যমুখী ফুল চাষ। ভোজ্য তেল উৎপাদনের চাহিদার পাশাপাশি স্বল্প খরচের লাভও হয় বেশি। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। রাজধানী ঢাকায় প্রায় 40 ডিগ্রি ছুঁই করছে। দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড গরমে মানুষ ঘর থেকেও বের হতে পারছেন না। এই অবস্থায় 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এই সতর্কবার্তা জানিয়ে বলেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ 19 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, রাঙ্গামাটি, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালীর উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়বে। শনিবার ময়মনসিংহ এবং সিলেট বিভাগ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে অন্যান্য জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা 5 দিনের মতো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় একটানা 5 দিন মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে প্রতিদিনই এই জেলায় তাপমাত্রা রেকর্ড ভাঙছে। এদিকে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠছে চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলের জনপদ। রোদের তাপের কারণে হাঁসফাঁস অবস্থা। অতি প্রয়োজন ছাড়া লোকজন তেমন বাইরে বের হচ্ছে না। দিনমজুররা দুপুরের আগেই কাজ শেষ করে বাড়ি ফিরছেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পরামর্শ দেওয়া সহ বেশি বেশি পানীয় ফলমূল খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, চুয়াডাঙ্গার জীবননগর থেকে গরমের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা জেলাতে টানা 5ম দিনের মতো কিন্তু তাপমাত্রা বাড়ছে। প্রতিদিনেই কিন্তু যে পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে সবচেয়ে মানবতা জীবনযাপন করছে যে সমস্ত দিন আনা দিন খাওয়া শ্রমিক, তারা কিন্তু, আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি, আমি যদি আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদের দেখাই যে মেইন স্ট্যান্ডে আসলে কি অবস্থা। সকাল থেকে কিন্তু তেমন আমরা গাড়ি ঘোড়া দেখতে পাইনি। যে পরিমাণের গরম পড়ছে, সেই গরমের কারণে কিন্তু মানুষ কিন্তু রাস্তায় বের হচ্ছে না। এত পরিমাণ গরম পড়ছে যে ইতিমধ্যেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিন্তু সাধারণ জনগণের সচেতন করার জন্য বিভিন্ন ধরনের মাইকিং করছে এবং যাতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হয় সেজন্য কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষ আছে, জানেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষির ওপরে নির্ভরশীল, সেই এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে। ইতিমধ্যেই তারা কিন্তু ধান কাটা নিয়ে অনেকটাই কিন্তু সংশয়ের মধ্যে আছে। যে পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে নানান ধরনের রোগেরও কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে এই গরমে কিন্তু যে সমস্ত মানুষ বাইরে বের হচ্ছে, তারা কিন্তু ছাতা ছাড়া যেন না বাইরে বের হয় এবং বিশেষ করে প্রয়োজন ছাড়া যাতে ঘরের বাইরে না হয় সেজন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। এবং তিনারা আরও বলেছেন যে এই গরমের সময় বিশেষ করে ঠান্ডা জাতীয় পানি, বিশেষ করে ফ্রিজের পানি যেন কেউ না খায়, কারণ এই পানি পান করলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রোক করার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তো আমি ইতিমধ্যে আবহাওয়া অফিসে কথা বলেছি, তাদেরকে জানিয়েছে গতকালকে সন্ধ্যা 6টায় চুয়াডাঙ্গা জেলায় 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছে। মিঠুন, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের মধুখালী উপজেলার জুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালী প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের হামলায় 2 নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ।
5টা গ্রামের এত লোক এখানে জড়ো হলো, আমি যেটুকু তথ্য পেলাম যে একজনও এরকম একটু প্রিভেন্ট করার জন্য একটু যে না আপনারা একটু থামেন, ধৈর্য ধরেন, এরকম বলার মতো কোনো লোক ওইখানে খুব শুক্রবার রাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফরিদপুরে পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় নির্মাণ শ্রমিকের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একেবারে এই যে মধুখালী খুব নিরিবিলি থানা হঠাৎ করে যেরকম একটা ঘটনা ঘটছে, আমার মনে হয় একেবারে বিচ্ছিন্ন একটা ঘটনা এবং কারণে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয়। এই ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেটা আশা করি যে তদন্ত কমিটির মাধ্যমে আমরা তো এখনো আমরা সেটা তদন্ত করি বলতে পারবো। আসলে আমরা প্রাইমা ফেসিতে আমরা এখনো আপনাদেরকে কোনো মিসলিড হবে, তদন্তের সাথে একটু সময় নিতে আমরা আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। ঘটনাটা ডেফিনেটলি আমি মনে করি যে একটা রিউমার। এই রিউমার্কের ভিত্তি হলো মন্দিরের অগ্নিকাণ্ড। আসলে মন্দিরের অগ্নিকাণ্ডের সাথে শ্রমিকদের কোনো রিলেশন আছে কিনা সেটাও স্পষ্ট নয়, এবং সেটাও এখনো কোশ্চেনেবল। যে আমরা সার্বিক যে পরিস্থিতি বিবেচনা করেছি সেখানে আমাদের এটা তদন্তে বেরিয়ে আসবে, বাট এখনো আমাদের কাছে স্পষ্ট না যে এটাই এই কাজটা করছে, অমুকে দেখছে বা এটা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন এবং তার ভাইকে অপহরণ করে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার হবে, কেউ ছাড় পাবে না। দেলোয়ার হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার তাকে দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বিএনপি সরকার যুবকদের হাতে মাদক অস্ত্র তুলে দিয়েছিল, আর শেখ হাসিনা সরকার যুব সমাজকে এগিয়ে নিতে খাতা কলম ও খেলার সরঞ্জাম তুলে দিয়েছে। শুক্রবার কক্সবাজারের পেকুয়া কলেজ মাঠে আয়োজিত উপজেলা চেয়ারম্যান গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুষ্টিয়ার দৌলতপুরে বিলের দখল নিতে গিয়ে শাহেদ নামে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার বিল বোয়ালিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে বিল বোয়ালিয়া নামক জলাকার দখল নিতে যায়। এ সময় বিলের বৈধ ইজারাদার বলে দাবি করে রাজীব এবং মতিন সহ বেশ কয়েকজন বিলের দখলে বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 12 জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাজার ইজারাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের জাওয়া বাজার এবং আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আজ ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে এক আদেশে 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাওয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত জাওয়া বাজার এবং তার আশেপাশের এলাকায় 144 ধারা জারি থাকবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি জানাতে সকাল থেকে এলাকায় মাইকিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার 27 বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনা পাওয়া গেছে। সকাল 7:30টায় মসজিদে 9টি লোহার দান বাক্স খুললে এই টাকা পাওয়া যায়। প্রতি 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়, তবে এবার 4 মাস 10 দিন পর খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 220 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা 4
4 মাস 10 দিন পর দান বাক্স খুলেছি। 27 বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা এবং মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। দর্শক, এবার আমাদের কৃষি। অর্থকরী ফসল হিসেবে বরগুনার কদর বাড়ছে সূর্যমুখী ফুল চাষের। স্বল্প খরচে লাভ বেশি। ভোজ্য তেল উৎপাদনেও সূর্যমুখী ফুলের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন আবাদে। কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। সোনালী রোদ আর মৃদুমন্দ বাতাসে দুলছে রাশি রাশি সূর্যমুখী। মধু সংগ্রহে ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জন তো আছেই। এমন মনমাতানো স্নিগ্ধতায় ভরে উঠেছে বরগুনার ফসলের মাঠ। বরগুনা সহ কয়েকটি উপজেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি এখন চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। কম ঝুঁকি ও লাভ ভালো পাওয়ায় গত কয়েক বছরে সূর্যমুখী ফুল চাষে বেড়েছে কয়েক গুণ। মাত্র 100 দিনে ঘরে তোলা যায় সূর্যমুখী বীজ। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভালো ফলন ও তুলনামূলক লাভ বেশি হয় বলে এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবছরে ওইখানে শিবপুর করে একজন কৃষক, উনি অনেক জায়গায় এই সূর্যমুখী চাষ করছে, আর আমরাও এটা চাষ করছি এই কারণে যে বাজারে যে তৈলগুলো পাওয়া যায় ওটা ভেজাল তৈল। বৈদেশিক মুদ্রা তো অর্জন রয়েছে, এছাড়া এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হতে পারছে বর্তমান সময়ে। সূর্যমুখী গ্রামীণ প্রকৃতির সাথে মিশে আছে, এটা সূর্যের সাথে সম্পর্কিত। জেলায় সূর্যমুখী চাষের আবাদ বাড়ছে, এজন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রণোদনা ও নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে সূর্যমুখীর বীজ এবং সার এবং পাশাপাশি আমরা এই যে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য আমাদের যে স্পেশাল পরিকল্পনা ছিল সেখানে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া। সোয়াবিন তেলের উপর নির্ভরতা কমাতে সূর্যমুখী ফুল সহ তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। শামতাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গাজীপুরে কালীগঞ্জ, কাপাসিয়া এবং সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। 15 এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রতিটি উপজেলা নির্বাচনে ইদানিং কর্মকর্তা AHM কামরুল হাসান বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় 3টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সুবর্ণচরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা, কৃষি কর্মকর্তা হারুনা রশিদ সহ ডেইরি ফার্মের মালিক এবং বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছায় 35 কেজি গাঁজা সহ 4 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব দেব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন সাব্বির আহমেদ ওরফে আব্দুল সালাম মিয়া, শাহজাহান মিয়া, সবুজ মিয়া এবং একরামুল হক। শুক্রবার পীরগাছা থানার মামলা করার পর আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে। বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে 5 কেজি গাঁজা সহ সোহেল নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল আমতলী থানাধীন 18 গাছিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডস্থ শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বশিরুল আলম জানান, আসামির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিঘলি গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় আরিফ ইসলামের বসতবাড়ি ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ গুরুতর আহত হয়েছে 2 জন। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা সদরে একটি শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা কৃষক লীগ সভাপতি অলি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজির মিয়া। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মাইটিভির 15তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রায়গঞ্জ প্রেস ক্লাব হলরুমে মাইটিভির জেলা প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খান এবং চলনবিল প্রতিনিধি সনাতন দাসের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কেটে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি কে.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। এ সময় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ডক্টর গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার, থানার ওসি তদন্ত শাহ আলম, সাংবাদিক সাজিদুল আলম, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার। গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ তলা একাডেমিক ভবনের কাজের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি। শ্রীপুরে পোথাবাড়ি এলাকায় এই ভবনের উদ্বোধন করেন তিনি। পরে স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি। গাইবান্ধার জাদুল্লাপুরে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে 1.5 কিলোমিটার রাস্তার হিয়ারিং কাজের উদ্বোধন করেছে স্থানীয় এলাকাবাসী। সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার হিয়ারিং কাজের উদ্বোধন করা হয়। হিয়ারিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসনাত রেজা, শাহনুর নান্নু, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রসুলপুর বাজার হইতে করিম চাচার মোড় পর্যন্ত এটা পাকাকরণের জামালপুরের সরিষাবাড়িতে জুয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের স্কুল শিক্ষার্থী উজ্জ্বল হত্যার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার চর বালিয়া ব্রিজ পার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রচণ্ড তাপদাহ এবং ভ্যাপসা গরম উপেক্ষা করে শত শত নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন গ্রামবাসীরা। চট্টগ্রামের পাহাড়তলীতে কিশোর গ্যাং এর উৎপাত, ইয়াবা বিক্রয়, ইয়াবা সেবন এবং ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার নগরীর হালিশহর এলাকায় আব্দুরপাড়া মাজার গেট মোড়ে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন 11 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর, আব্দুল্লাহ পাড়া জামে মসজিদের ইমাম হারুনুর রশিদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুরে গ্রামের প্রায় 30 বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদের কারণে চলাচলের রাস্তা বন্ধ, মিথ্যা এবং সাজানো মামলার আসামি হতে হচ্ছে। ভূমিদস্যুদের ভয়ে অনেকে এলাকা থেকে ঘর ছাড়া হয়েছে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার সহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন। কক্সবাজারের রামপুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 38তম স্বর্গপুরী উৎসব এবং বৌদ্ধ মহাসম্মেলন। বিহার প্রাঙ্গণে প্রজ্ঞামিত্র বনবিহারের মহাপরিচালক বিজয় রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। এর আগে উৎসবের উদ্বোধন করেন রামকেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ শিলপ্রিয় মহাথেরো এবং প্রধান ধর্ম
ধর্মদেশক ছিলেন ঢেমসা শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শিলানন্দ মহাথেরো। জব্বারের বলি খেলার সঙ্গে চট্টগ্রামবাসীর আবেগ জড়িত বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। শুক্রবার লালদিঘির সিটি কর্পোরেশন মিলনায়তনে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং বৈশাখী মেলা ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়রে মন্তব্য করেন। কমিটির সহ সভাপতি চৌধুরী ফরিদ জানান, আগামী 25 এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 115তম আসর এবং বৈশাখী মেলা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব 15 টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2023-24 উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী দিলশাদ জাহান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়াটি চমৎকার ক্রিকেট আমার পরম শ্রদ্ধেয় রাজশাহী বিভিন্নভাবে। শেষ করব রংপুর পীরগাছার এক জীবন্ত মানচিত্রের খবর দিয়ে। বাদশা মিয়া পেশায় একজন ভ্যান চালক, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও রয়েছে আশ্চর্য এক প্রতিভা। মাত্র 1 মিনিটে 11 সেকেন্ডে বলতে পারে বিশ্বের সব দেশের নাম। শুধু তাই নয়, মাত্র 25 সেকেন্ডে দেশের 64 জেলার নাম বলার পাশাপাশি 26 সেকেন্ডে বলতে পারেন আল্লাহর 99 নাম। বিস্ময়কর প্রতিভার কারণে গ্রামের লোকেরা তাকে জীবন্ত মানচিত্র নামে ডাকেন। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন। গ্রামের মেলা থেকে কিনে আনা একটি মানচিত্র দেখে প্রতিদিন 10টি করে দেশের নাম মুখস্থ করতে করতে এখন তিনি নিজে হয়ে উঠেছেন মানচিত্র বাদশা। রংপুরের পীরগাছা উপজেলার তালুকিসাদ গ্রামের আব্দুল হামিদ ও মুর্শেদ বেগম দম্পতি 3 সন্তানের মধ্যে বড় বাদশা। তার এই প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। আল্লাহ পাক যে তাকে এত স্মরণ শক্তি দান করছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা। এবং আমরা আশা করি আরও ছেলেটি যেন এরকম আরও ভালো অগ্রসর হতে পারে। বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক ধনবান ব্যক্তি আছেন যারা তার প্রতিভাকে সম্মান দেখে যদি কোনো সহযোগিতা করে তাহলে তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। এখানেই থেমে থাকেনি ভ্যান চালক বাদশার জ্ঞান চর্চার পরিধি। বিশ্বের সব দেশের নাম বলার পাশাপাশি মাত্র 25 সেকেন্ডে 64 জেলার নাম এবং 26 সেকেন্ডে বলতে পারেন আল্লাহর 99টি নাম। يا بر يا طاف يا متقي يا عفو يا لطف يا مالك الملك يا ذو الجلال والإكرام يا مقصر يا جميع يا غني يا مغني يا مني يا ضراف يا نفي يا نور يا حدي يا بادي يا باقي يا وارث يا رشيد يا আশরাফ। এই মহান আল্লাহ পাকের 99টি নাম। বাদশার মা জানায়, ছেলের প্রশংসা করলে নিজেকে গর্বিত মনে হয়। মোবাইল ফোনেতে দেখায়, দেখি এতে আমরা তাকে অনেক খুশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অথবা গ্রামবাসী যাই শুনে যাই দেখে তাই সবাই দোয়াই করে। প্রতিনিয়ত রংপুর সহ আশপাশে বিভিন্ন জেলা থেকে মানুষজন বাদশাকে দেখতে আসে। তার প্রতিভার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মিরপুর, নারায়ণ, সাতক্ষীরা, জামালপুর, আংশিক শুরু, বগুড়া, জয়পুর, নওগাঁ, এসএম হামিম, মাই টিভি। দর্শক, মাই টিভি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে 3 দিনে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি। বাজার ইজারা কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকের যাওয়া বাজার এবং আশেপাশে 144 ধারা জারি, আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 27 বস্তা টাকা ও স্বর্ণালংকার। গণনার কাজ করছেন ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা। অর্থকরী ফসল হিসেবে বরগুনায় বাড়ছে সূর্যমুখী ফুল চাষ। ভোজ্য তেল উৎপাদনের চাহিদার পাশাপাশি স্বল্প খরচে লাভও হয় বেশি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।